যত মিথ্যা মামলা আছে, যত বিনা বিচারে আটকে আছে জেলের মধ্যে, এটা আমরা নতুন না, ৭৭ জন বামফ্রন্ট সরকার ছিল, প্রথমে তাই করেছিল। আমাদের বিরোধীরা যারা ছিল, যত রিক্রুটমেন্ট পদ খালি আছে, লক্ষ লক্ষ পদ খালি আছে পুরসভায়, পঞ্চায়েতে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং এমনকি তোমার গিয়ে সেমি গভর্নমেন্ট যে অর্গানাইজেশন আছে, তাহলে 3টে সির বিরুদ্ধে লড়তে হবে। তৃণমূল নাকি বিজেপি, কে সিপিএম এর সব থেকে বড় কম্পিটিটর? প্রথম কথা হচ্ছে তৃণমূল একটা পাসিং ফেজ। ধরুন যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ধরে নিন আজকে আপনারা ক্ষমতায় আছেন, প্রথম কি কি 3টে পরিবর্তন করতেন সরকারের? প্রথম কাজ হবে যত মিথ্যা মামলা আছে, যত বিনা বিচারে আটকে আছে জেলের মধ্যে, এটা আমরা নতুন না, ৭৭ জন বামফ্রন্ট সরকার ছিল, প্রথমে তাই করেছিল। আমাদের বিরোধীরা যারা ছিল তাদেরকেও মুক্ত করা হয়েছিল। যেগুলো ওভার ক্রাউডেড, অনেকে জানে না কেন হতে হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত, ওটা একটা তোলাবাজির একটা অংশ হয়ে গেছে পুলিশ আর তৃণমূলের, সেটাকে আমরা প্রত্যাহার করব। 2 হচ্ছে যত রিক্রুটমেন্ট পদ খালি আছে, লক্ষ লক্ষ পদ খালি আছে পুরসভায়, পঞ্চায়েতে, সরকারে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং এমনকি তোমার গিয়ে সেমি গভর্নমেন্ট যে অর্গানাইজেশনগুলো আছে, একদিকে বেকারি আছে, অন্যদিকে রিক্রুটমেন্ট নেই। পুলিশে সবচেয়ে বেশি হাইয়েস্ট পদ খালি কেন বলে কেন্দ্র বাহিনী চাই কিছু ঘটনা ঘটলে? কারণ আমার পুলিশে লক্ষ লক্ষ পদ খালি আছে, সিভিককে দিয়ে কাজ করাচ্ছে, রিক্রুটমেন্ট হবে, এডুকেশন পার্মানেন্ট হবে, কন্ট্রাকচুয়ালের বদলে। এবং সেখানে দাঁড়িয়ে এই যে স্কিম ওয়ার্কার্স, কন্ট্রাকচুয়াল, যাদেরকে কম টাকায় কাজ করে নেওয়া হচ্ছে, একসময় যেমন শিক্ষকদের ক্ষেত্রে ছিল বামফ্রন্ট সরকার আসা আগে, তারপর আমরা একটা রেসপেক্টেবল একটা সেই প্রফেশনকে একটা রেসপেক্ট দিয়েছিলাম, তাই তাদের পার্মানেন্সি করা, তাদের একটা মিনিমাম ওয়েজ তৈরি করা এবং তাদের সোশ্যাল সিকিউরিটি করা, দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে আমাদের রাজ্যে এই যে ভয়াবহ দাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িক প্রতিদিন হচ্ছে, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাহলে ব্যবস্থা নিতে হবে। যারা হেট স্পিচ করছে, যারা নোংরামি করছে, যারা তোমার গিয়ে উস্কে দিচ্ছে, যারা দাঙ্গা করাচ্ছে, ভাগাভাগি করছে, এই ফান্ডামেন্টালিস্ট, এই কমিউনাল ফোর্সের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে, ফার্ম অ্যাকশন। এই 3টে বললাম, এগুলো সিপিআইএম বামফ্রন্ট সরকার এটা করে দেখিয়েছে, এটা কোনো ফাঁকা আওয়াজ নয়, এটা করা যায় এবং শান্তি স্বস্তি মানুষের মধ্যে ফিরিয়ে আনা যায়। তাহলে 3টে সির বিরুদ্ধে লড়তে হবে, criminals and corrupt. এই সূত্র ধরে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, যেহেতু আপনি শ্রমিকের স্বার্থ এবং বা যারা খেটে খাওয়া মানুষ, কিছু ক্ষেত্রে যারা চাকরিও করছে তাদের কথা আপনি বললেন। দেখুন, একটা জিনিস দেখা গেছে যে যখন আমরা যেগুলো ক্যাপিটালিস্ট কান্ট্রি আছে, ধরুন ইউএসএ বলুন বা ইত্যাদি বলুন, যেখানে মানে কর্পোরেট বৃদ্ধি পেয়েছে, সেখানে কিন্তু ইন জেনারেল যারা অ্যাভারেজ স্যালারি বলুন, মানে আমাদের দেশ থেকে বহু মানুষ আজকে ইউএসএ তে গিয়ে কাজ করতে যায়, কারণ সেখানে স্যালারি বেশি পাওয়া যায়। তো আপনার কি মনে হয় না যে সময়ের সাথে সাথে কিছুটা কর্পোরেট এবং শ্রমিক মিলিয়ে মিশিয়ে চলার একটা সময় বামপন্থীদের এসে গেছে? মানে আমি শুধুমাত্রই শিল্পে বা বড় শিল্পের বা মানে শুধুই শ্রমিকের স্বার্থ দেখবো আর শিল্পের স্বার্থ দেখবো না, সেটা ব্যালেন্স করার সময় এটা অদ্ভুত কথা। এটা আগেও এখন করেছে না, কারণ শিল্পটা বাঁচবে তবে তো শ্রমিক বাঁচবে। একদমই তাই। আর 2 হচ্ছে তাহলে একটা প্রথম কথায় একটা ইন্ডাস্ট্রিয়াল পিস এবং সেখানে দাঁড়িয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এবং সেখানে বোথ ওয়ার্কার্স অ্যান্ড কর্পোরেট দুটোরই হচ্ছে একটা ভূমিকা থাকে। এবং সিপিআইএম একমাত্র এই দায়িত্ব নিয়ে বলতে পারে যে অর্গানাইজড ট্রেড ইউনিয়ন থাকলে বরঞ্চ সে বার্গেনটা করতে পারে, ব্যালেন্স হতে পারে। কর্পোরেট একটা অর্গানাইজড বডি, তো তার সঙ্গে যে নেগোশিয়েট করবে, কে নেগোশিয়েট করবে? ইন্ডিভিজুয়ালি না, একটা অর্গানাইজড। এই জন্য ট্রেড ইউনিয়ন দরকার হয়। ট্রেড ইউনিয়ন তো শিল্পটাকে বন্ধ করার জন্য নয়, এবং তাকে ইন্ডাস্ট্রি বুঝতে হয়, তার ইন্ডাস্ট্রির প্রয়োজনটা বুঝতে হয়, এবং সেখানে দুজনেরই দায়িত্বশীল হতে হয়। তুমি কর্পোরেটকে বাদ দিয়ে যেমন শুধু লেবার থাকবে না, সেরকম লেবার বাদ দিয়ে তুই তো কর্পোরেট বাঁচবে না। আর এটা ক্লাস কোলাবোরেশন নয়, এটা হচ্ছে তোমার দুজনেরই হাতে একটা উইন উইন সিচুয়েশন থাকে। এখন কি হচ্ছে, একটা কর্পোরেটে তুমি যদি এখন অ্যানালাইজ করো, যত মুনাফা বাড়ছে আর লেবার কস্ট ক্রমাগত কমছে, তাহলে লেবার ইনপুট তো আছে, সেই
তাহলে ক্রমাগত তোমাকে একটা হেপটি যে কর্পোরেট যে বোর্ড লেভেলে আছে তার যে ইনকাম আর যে ফ্লোর লেভেলে যে কাজ করছে তার যে ইনকাম, তার ডিফারেন্সিয়েশনটা আগে যা ছিল তার থেকে অনেক বেশি বেড়ে গেছে, গ্যাপটা বেড়ে যাচ্ছে। তো এটা ঠিক তো আগে ছিল একটা পাবলিক সেক্টর মানে কি তোমাকে কলোনি তৈরি করবে, এই রেলে একটা কলোনি হতো, স্টিল ফ্যাক্টরি দুর্গাপুরে একটা শহর গড়ে উঠলো। এখন যদি এটা কর্পোরেট কোম্পানি করে তবে তুমি ইউ ফেন্ড ইউর সেলফ, তার ওয়ার্কারের থাকার জায়গা নেই। আগে ছিল, এখন অনেক আছে হয়তো, কিন্তু আরো তাকে তার ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম হোক বা তার নিজস্ব ক্যাপটিভ ট্রান্সপোর্ট সিস্টেম হোক, যেখান থেকে ওয়ার্কার আসবে কাজ করে যাবে, তার ক্যান্টিন হোক, তার সে দুপুরে খাবে কোথায়, তাহলে কার অফিসের বাইরে ঝুপড়ি তৈরি হবে আর তা নাহলে তার একটা অফিসের ক্যান্টিন হবে, কোনটা বেশি অর্গানাইজড? তুমি যে আধুনিক কথা বললে, গোটা বিশ্বে কর্পোরেট যেখানে হচ্ছে রেসপন্সিবল, যেখানে হচ্ছে তোমার গিয়ে কর্পোরেট। হ্যাঁ, কিন্তু আজকের ডেটে ধরুন মাল্টি ন্যাশনালস গুলো যখন আসছে, বিশেষ করে যারা আইটির ক্ষেত্রে, তাদের একটা বিস্তর মানে বড় দাবির একটা বড় অংশ থাকে হচ্ছে আমাদের এসিজেড চাই। তো সেইটার সাথে যদি পাল্লা মেলাতে হয় তাহলে তো আপনাদের এই কথা তাহলে একটু রিওয়াইন্ড করতে হবে। মমতার সঙ্গে তৃণমূলের সঙ্গে আমাদের ঝড়াটা এটাতেই হলো, আমরা তো এসিজেড দিলাম উইপ্রোকে, তবে তো উইপ্রো এলো। আর মমতা তখন সব বিভিন্ন মাওবাদীদের নিয়ে তখন বললো যে তোমার গিয়ে কোনো এসিজেড দেওয়া যাবে না। আমরা তো আমাদের এখানে একটা বিল্ডিং এসিজেড হলো, যেটা গয়নার জন্য, সোনার গয়না তৈরি হবে আর সেটা এক্সপোর্ট হবে। তো আমরা তো সিপিআইএম তো এই ব্যাপারে খুব রেশনাল, কিন্তু আমরা বলছিলাম বিশাল ট্র্যাক অফ ল্যান্ডকে আমরা এসিজেড হতে দেবো না। তোমার সল্টলেকের কোনই তো ইপ্রো যেটা আছে সেটা এসিজেড। তারপরে কোনো এসিজেড হলো না কেন? কারণ মমতা ব্যানার্জি বললো আমি কোনো এসিজেড করতে দেবো না। এখানে ব্ল্যাঙ্কেট ব্যান হয় না, তোমাকে রেশনাল হতে হবে যে কত জমিটা তুমি প্রোডাকশনের জন্য ব্যবহার করবে আর কতটা তুমি মল ইত্যাদি বাকিগুলো করবে। যেসব ক্ষেত্রে আমাদের দরকার, এক্সপোর্ট দরকার, এক্সপোর্ট সাবস্টিটিউট দরকার, আমাদের ম্যানুফ্যাকচারিং দরকার, নতুন টেকনোলজি দরকার, তোমাকে এসিজেড দিতে হবে। এবারে সিপিএম কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে তৃণমূলের, এবং যার ফলে এখন আর কোনো নতুন বিনিয়োগ হচ্ছে না, বড় কেন হচ্ছে না? অথবা তো জমি আর দুই হচ্ছে এসিজেড নিয়ে তৃণমূল সরকারের পলিসি রং। এবং সিপিআইএম বুদ্ধদেব ভট্টাচার্যের সময় এটাকে উদাহরণ তৈরি করে দিয়েছিল বলেই আমরা ওই 2005-06 থেকে 2011-র মধ্যে গোটা দেশের মধ্যে ইনভেস্টমেন্টে 1 নম্বরে ছিলাম। গুজরাটের সঙ্গে কম্পিট করছিলাম, কর্ণাটকের সঙ্গে কম্পিট করছিলাম। শুধু আইটি সেক্টর না, অন্য ক্ষেত্রেও গ্রিন ফিল্ড ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছিল নতুন, আর এখন হচ্ছে না। রাজনৈতিক একটা প্রশ্ন মাথায় আসছে, এই ভোটের যে আবহাওয়া আসছে, আপনার কি মনে হয় তৃণমূল নাকি বিজেপি, কে সিপিএম এর সব থেকে বড় কম্পিটিটর? প্রথম কথা হচ্ছে তৃণমূল একটা পাসিং ফেজ, কংগ্রেস থেকে ভেঙে এসেছিল, এদিকে মুসলিম লীগ তার সঙ্গে যুক্ত হয়েছিল, বিজেপির একটা বড় অংশ যুক্ত হয়েছিল, একটু প্রাক্তন নকশালে একটু যুক্ত হয়েছিল, তাহলে আলাদা সব শেড আছে এবং এখনো আছে। কিন্তু পাওয়ার হোক, কাটমানি হোক, টাকা পয়সা হোক, ক্ষমতা, এটা একটা থেকে গ্লু হিসেবে কাজ করেছে। সেটা ক্রমাগত দেখবি, যত এই যে নিজের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কেন হচ্ছে, খুনোখুনি কেন হয়, মারামারি কেন, এটা প্রধান উপপ্রধানকে খুন করছে কেন, সেটা কোনো ইডিওলজি ড্রিভেন পলিটিক্স নয়, এবং এখানে ইডিওলজি পলিটিক্স ড্রিভেন পড়ে থাকে। কিন্তু বিজেপি হচ্ছে, তার পেছনে আরএসএস আছে। মমতা মনে করছে কোঅপারেটিভটাকে হাতে নেবো, একটা ক্লাবের টাকা অনেক বেশি আছে, একটা স্পোর্টস অর্গানাইজেশনের টাকা অনেক বেশি আছে, সেটাকে হাতে নেবো। তৃণমূলের কাজ হচ্ছে এটাই। আর বিজেপি হচ্ছে গোটা দেশটাকে মুঠে নিতে চায়, এবং একটা পলিটিক্যাল প্রজেক্ট, সেখানে ধর্মকে ব্যবহার করছে, সেটা একটা জাস্ট প্যাসেজ হিসেবে, কিন্তু আদতে হচ্ছে গোটা দেশটাকে কাল্লো দুনিয়া মুঠি মে, দুনিয়া তো করতে হবে না, কিন্তু দেশটাকে মুঠে মে। এবং সেখানে আমার যে সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক আছে, যেটা স্বাধীনতার জন্য যে লড়াইটা হলো, এত আত্মত্যাগ হলো, এত শহীদের মৃত্যুবরণ হলো, তারপরে দাঁড়িয়ে ব্রিটিশকে তাড়ানো হলো, একটা সবটা পারফেক্ট নয়, কিন্তু একটা তো আধুনিক ভারত একটা গড়ে উঠেছে, এবং যেখানে সংবিধান দিয়ে সেটাকে পরিচালিত হচ্ছে, সেটার মূল ভিত্তি হচ্ছে সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। আজকে বাংলাদেশে ঝামেলা হচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সে ধর্মনিরপেক্ষ থাকবে কি থাকবে না। আপাতত তুই মনে করো এটার সঙ্গে মানুষের কি সম্পর্ক, কিন্তু আছে তো, তুই বাংলাদেশ নিয়ে এত উদ্গী বলে, তাই আমার দেশে এটা সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক থাকবে কি না, এটা তো বড় লড়াই। তাহলে বিজেপির বিরুদ্ধে এই লড়াইটা আমাকে লড়তেই হবে, এবং সে লড়াইয়ের মধ্যে আমরা আছি। কিন্তু তৃণমূল যেটা করেছে, এটাকে সিচুয়েশনটাকে ব্লার করে দিয়েছে। সে ওই আরএসএস এর ওই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করছে, পরিষ্কার। সেকুলার ডেমোক্রেসি যদি শেষ করতে হয়,
তাহলে গুজরাট মুখ্যমন্ত্রী হিসেবে মোদি ওই গোদ্রাকাণ্ড থেকে গণহত্যা গুজরাটের যেটা করলো, যে দেশটা সংবিধানে সেকুলার, কিন্তু গুজরাটের এখন দেখলো এই কাশ্মীরে ঘটনা ঘটছে, কোনো বাংলা ভাষী মানুষ কেউ যুক্ত ছিল না, কিন্তু গুজরাটে ওই মাইগ্রেন্ট বেঙ্গলি ওয়ার্কার্সদের কলোনিগুলোকে বুলডোজার দিয়ে, সুপ্রিম কোর্ট বারণ করেছে বুলডোজার পলিটিক্স করবে না, কিন্তু দাঁড়িয়ে ডিসেমেট করে দিল, ভেঙে দিল, যেটা সব বাংলা ভাষায় কথা বলছে, দেশের শত্রু। আইনে একটা পড়ে না, কিন্তু এই অথরিটি আবার সেই RSS তার প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের রাজ্যে এটা করলো, দেশ আর গণতন্ত্র, কিন্তু এখানে কোনো ভোট ঠিক মতো হবে না, কোঅপারেটিভ ভোটও ঠিক মতো হবে না, নমিনেশন জমা দিতে পারবে না, মস্তানি করবে। কোনো এই যে বোর্ড বলো, মাদ্রাসা বোর্ড বলো, স্কুল বোর্ড বলো, হায়ার সেকেন্ডারি কাউন্সিল বলো, কলেজ সিনেট সিন্ডিকেট বলো, স্পোর্টস অর্গানাইজেশনের সংস্থাগুলো বলো, কোনোটার ইলেক্টেড থাকবে না, সবটা মমতা নমিনেট করে দেবে, তাই তো? তাহলে এটা হচ্ছে এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েও কিন্তু ইন্টারনালি আমাদের ডেমোক্রেসিকে শেষ করেছে। তাহলে কি হলো, একটা প্রজেক্ট হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে চরিত্রটাকে নষ্ট করবে। গুজরাট কোস্টে পশ্চিম উপকূলে মোদিকে দিয়ে, বিজেপিকে দিয়ে সরাসরি এইটাকে ধ্বংস করা হলো ধর্মনিরপেক্ষতাকে। মমতাকে দিয়ে আমাদের রাজ্যে ল্যাবরেটরি গণতন্ত্র কিভাবে শেষ করা যায়। আপাত দৃষ্টিতে সাংবিধানিক কাঠামো আছে, তাহলে আসলে এই দুটো যদি একটা জয়েন্ট প্রজেক্ট হয়, তাহলে শেষে গিয়ে এটা মার্জ করবে সেকুলার ডেমোক্রেসিকে কিভাবে শেষ করা যায়, ডিফ্যাক্টো শেষ করা যায়, ডিজুরে থাকবে, সেই পরিকল্পনা হচ্ছে। তাহলে আমার লড়াইটা দুজনের বিরুদ্ধে লড়তে হবে।